আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল 8টা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। এই যে রান্নাঘরে এসেছি, সকালের নাস্তা রেডি করব, খুদের ভাত রান্না করব। এই জন্য আমি খুদের চালটা নিয়েছি, মানে ভাঙা চাল। সেটা আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। খুদের চাল দিয়ে যে ভাতটা রান্না করা হয় সেটাকে অনেকেই বোয়া ভাত বা খুদের ভাত বলে থাকে, আমরা কিন্তু খুদের ভাতই বলি। এই যে আমি চালটা কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আলুটা পরিষ্কার করে নিব। আলু ভর্তা করব খুদের ভাতের সাথে। অনেক দিন ধরে এই চালগুলো আছে বাসায়, তবে রান্না করা হচ্ছে না, যেহেতু অনেক গরম, যার কারণে রান্না করছি না। বৃষ্টি হয়েছে আগে থেকে, কিন্তু গরমটা একটু কমেছে, যার কারণে ভাবলাম যে আজই রান্না করে ফেলি। তাছাড়া এই চালগুলো কিন্তু ঢাকা থেকে আনা হয়েছে, এত বেশি পছন্দ। আমি যেই জায়গাতে থাকি এর আশেপাশে কোথাও এই চালটা পাওয়া যায় না, সেই ঢাকা থেকে আমার জন্য আলফিরা বা এই খুদের চালগুলো এনেছে। অনেকে ভাবেন যে আমি ঢাকা থাকি, ঢাকা কিন্তু থাকি না, তবে কোথায় থাকি সেটাও কিন্তু অনেক আপুরাই জানেন। এই তো এখানে খুদের ভাত রান্না করছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো কুচি করে কেটে ভেজে নিয়েছি। তারপর এই যে চালগুলো দিয়ে ভেজে পানি দিয়ে রান্না করে নিব। তো এভাবেই কিন্তু আমরা খুদের ভাত রান্না করি। এখানে শুধু লবণটা দেই। তো আজ এই যে রান্না করছি এখানে কিন্তু লবণটাও দেইনি, এতটা ভুলো মনে আমাদের দেখা যায় কি যে যেই ভুলটা কখনোই হয় না, সেই ভুলটা অনেক বছর পর একদিন হয়ে যায়। আজ আমার সাথে সেরকমটাই হয়েছে। আমি খুদ রান্না করেছি, তো এটার ভিতর লবণটা দেইনি। এখানে 3টা সিটি দিয়ে আমি চুলা থেকে কুকারটা নামিয়ে নিয়েছি। এখন কিছু শুকনা মরিচ ভেজে নিব আলু ভর্তার জন্য। তো এখানে আমি লোহার কড়াইটা দিয়েছি শুকনা মরিচ ভাজার জন্য। তো পরবর্তীতে ভাবলাম যে একটা ডিমও পোস্ট করে নিই। এই তো এখন একটা ডিম পোস্ট করে নিচ্ছি। এই ছোট্ট লোহার কড়াইতে যখন ডিমটা ভেঙে দিচ্ছি তখন ভাবছিলাম যে ডিম পোস্টটা কিরকমই না হয়, যেহেতু লোহার কড়াই, তো কখনো এই কড়াইতে ডিম পোস্ট করা হয়নি। এই তো খুব সুন্দরভাবে কিন্তু ডিম পোস্টটা হয়েছে। আমি এখন তুলে নিব। প্রেসার কুকারে খুদের ভাত রান্না করেছি আমি, সেই সাথে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায়। খুদ ভাতের সাথে আলুটা সিদ্ধ দেওয়ার আরেকটা সুবিধা আছে, আলাদা করে আলুটা আর সিদ্ধ করতে হলো না। সকালে যখন নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে আসি, এই চিন্তায় থাকে মাথায় যে কত তাড়াতাড়ি রান্নাটা শেষ করব, রান্নাঘর থেকে বের হব, সকালে নাস্তা দিব ছেলেকে। এদিকে আলুটা সিদ্ধ করে এখন ভর্তা করে নিব। আর সেই যে বাটনা আজও ভর্তা করছি। এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, আরও নিয়েছি কাঁচা পেঁয়াজ। তো আমার এক প্রিয় আপু জানতে চেয়েছিলেন যে এটা কিসের, বাঁশের কিনা আপু সেটাই জানতে চেয়েছিলেন। তো এটা কিন্তু বাঁশের। এটাকে কি বলে আপু সেটাও বলেছিলেন, তবে আমার এখন খেয়াল পড়ছে না। মাটির এই সুন্দর জিনিসটার নাম বাটনা, ঠিক তেমনি ভাবে এই বাঁশের জিনিসটারও সুন্দর একটা নাম ছিল, আপু বলেছিলেন। এই তো এখানে একই সাথে 2 রকমের ভর্তা করে নিচ্ছি, আলু ভর্তা সেই সাথে শুকনো মরিচের ভর্তা। তো 2টা ভর্তা কিন্তু করা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এখন বাটনাটা পরিষ্কার করে নিচ্ছি। এটার মাঝে যেহেতু দাগ দাগ রয়েছে, এটা পরিষ্কার করা একটু ঝামেলা, বিরাশ দিয়ে অনেকটা সময় নিয়ে পরিষ্কার করতে হয়। আমার প্রিয় অনেক ভালোবাসার আপু শাইনুর সিদ্দিকা আপু, তিনি জানতে চেয়েছিলেন যে এটা কোথায় কিনতে পাওয়া যায়। এটা মাটির জিনিসগুলো যেখানে পাওয়া যায় সেখানেই কিন্তু এই বাটনাও পাওয়া যায়। সকালের নাস্তায় ছিল খুদের ভাত, আলু ভর্তা, মরিচ ভর্তা এবং ডিম ভাজি। কিছুটা সিদ্ধ আলু রেখে দিয়েছি, আমার ছেলে সিদ্ধ আলু খুব বেশি পছন্দ করে। তো যখন সিদ্ধ করি আলু তখন সে এমনিতে চায়, এজন্য যখনই আলু সিদ্ধ করা হয় তার জন্য আলাদা করে রেখে দেওয়া হয়। যখনই আমার বাবাটা নাস্তা করতে আসবে, টেবিলে এসে উল্টা সাইডে যে চেয়ারটা আছে সেখানে গিয়ে বসে থাকবে। মায়ের কাছ থেকে সে অনেকটাই দূরে থাকে, তাকে আবার ডেকে আমার কাছে আনতে হয়। এদিকে আমি নাস্তাটা করে নিয়েছি, আমার বাবাটা কিন্তু এখনও সেই টেবিলে বসে আছে। তো 1 ঘন্টাও লেগে যেতে পারে সকালের নাস্তা শেষ করতে। দুপুরে তো রান্না করতে হবে, এই জন্য আগেই মাংসটা ভিজিয়ে রাখছি। দেখা যাবে কি ঘরের কাজ করতে করতে মাংসটা খুব ভালোভাবে বরফ থেকে ছেড়ে যাবে। আমার শখের ড্রেসিং টেবিল, তো এটা আজ ক্লিন করছি। ড্রেসিং টেবিলের চারিদিকে কাঠ, গ্লাস এগুলোতে ঘেরা, তারপরও
এত ধুলা ভিতরে কিভাবে যায় আমি বুঝতে পারি না। ড্রেসিং টেবিলের উপরের দিকটাতে কিছু টুকিটাকি আমার প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো বের করে নিয়েছি। ভিতরের দিকটা আমি সম্পূর্ণ মুছে নিয়েছি। এরপর বাইরের দিকটা এবং গ্লাস এগুলো পরিষ্কার করে নিচ্ছি। গ্লাস ক্লিনার দিয়ে আমি গ্লাসটা পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে টুকিটাকি জিনিসগুলো বের করেছি এগুলো আমি মুছে নিব। আমার ড্রেসিং টেবিলের সব থেকে পছন্দের এবং শখের জিনিস এইটা, ছোট্ট ক্যাবিনেটটা। তো অনেক বেশি পছন্দের আমার এই জিনিসটা। এই ছোট্ট ক্যাবিনেটটা এখানেই থাকতো, মানে এখন যেখানে আছে এখানেই থাকতো। পরবর্তীতে আমি ড্রেসিং টেবিলের ভিতর তুলে রেখেছি। দেখা যায় কি যদি এখানে থাকে ক্যাবিনেটটা শুধু বারবার এসে খুলবে, এজন্য আমি তুলে রেখেছি। তাছাড়া সে যখন ছোট ছিল তখন বারবার এটা ফেলে দিতে চাইতো, এজন্য তখন তুলে রাখা হয়। এই তো আমি ভালো করে ক্যাবিনেটটা মুছে নিয়েছি। আর এই ছোট্ট ড্রয়ারগুলো এগুলো খুলে পরিষ্কার করে নিব। ড্রয়ারগুলো তো দেখছি যে ভিতরে অনেক ধুলা। আমার ভালোবাসার প্রিয় আপুরা এখনও খুব ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। এখানে যেগুলো আছে সেগুলো আমি কোনোটাই ব্যবহার করি না, তবে এই জিনিসগুলোর সাথে আমার সুন্দর কিছু স্মৃতি আছে, এই জন্য রেখে দিয়েছি। যেরকম ঘড়ি, তারপর টিকলি, এগুলো কিন্তু আমার উপহারের, এই জন্য রেখে দেওয়া। আর রয়েছে মেকআপ ব্রাশ, যেগুলো দিয়ে আমি রং করি। তুলে রেখে কি আর হবে, কাজে তো লাগাতে হবে। ডিআইওয়াই করে থাকি, তো তখন রং করার যদি প্রয়োজন পড়ে তখন এই যে মেকআপ ব্রাশ দিয়ে রংটা করে ফেলি। রং করার জন্য আলাদা করে তুলি কিনতে হলো না, খরচ বাঁচিয়ে দিলাম আলিফের বাবার। এদিকে এই যে আমি ড্রেসিং টেবিলের ভিতরে সব কিছু আবার গুছিয়ে নিচ্ছি। এই তো এখানে চিরুনি রেখেছি, যেটা আমি আমার ছেলে দুজনে ব্যবহার করি, তো দুজনের জন্য কিন্তু আলাদা আলাদা রয়েছে। আর এদিকে রয়েছে বাবুর পাউডার, সেই সাথে আমার কিছু জিনিস, তো সব কিছু গুছিয়ে নিয়েছি। রেখেছি জুয়েলারি বক্স, আরও ছিল কয়েন রাখার ছোট্ট একটা ব্যাংক, যেটাতে আমার ছেলে মাঝে মাঝে কয়েন রাখে। ড্রেসিং টেবিলের নিচের তাকটাও আমি মুছে নিয়েছি, এরপর গুছিয়ে নিচ্ছি। তো অল্প কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে আমি নিচের তাকটা গুছিয়েছি। দেখা যায় কি যদি এখানে বেশি কিছু রাখা হয় তাহলে আমার ছেলেটা আসে এবং নষ্ট করে, বিশেষ করে ভ্যাজলিন। শীত তো চলে গিয়েছে, এখন আর ভ্যাজলিন, অলিভ অয়েল এগুলোর প্রয়োজন হয় না। তারপরও রেখেছি। এখানে 4টা তাক ছিল, আমি কিন্তু 2টা তাক খুলে ফেলেছি। হয় কি যদি 4টা তাক থাকে তাহলে আমার ছোট্ট ক্যাবিনেটটা এখানে রাখতে পারি না। ফটো ফ্রেমে ফটো নেই, আমি কখনো আমার বাসায় ফটো রাখি না। যে কোনো পশু বা পাখি, তারপর নিজেদের ছবি, এগুলো কিন্তু আমি কখনোই রাখি না। আমার আপুরা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন বা জানেন। তো গত ভিডিওতে আমার এক আপু বলছিলেন আমার জানা মতে শুধু কোরআনের পাশে না, ঘরে কোনো পশু পাখি এবং নিজেদের ছবি টানিয়ে বা সামনে রাখা যায় না। আমার ড্রেসিং টেবিলটা অনেকটাই বড়, তবে এই এত বড় জায়গা জুড়ে আমি কি রাখবো সেটাই খুঁজে পাই না। আমার মন মতন করে অল্প জিনিস দিয়ে আমি আমার ড্রেসিং টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। এই যে আমার চুড়ি, খুব বেশি পছন্দের চুড়ি, আমার অনেক শখের জিনিস, কাচের চুড়ি। বিশেষ করে কাচের চুড়িগুলো অসম্ভব রকমের সুন্দর, যেটার দিকে তাকালেই মুগ্ধ হয়ে যায় আমি। এই বাঁশের চুড়িটার ভিতরে আমি কিছু ক্লিপ রেখেছি। এই ছোট্ট কিউট ক্লিপটা, এখন তো এটাকে কিউট বলছি, যখন আমি এটাকে দেখেছিলাম তো তখন খুব বেশি রাগ হয়েছিল। আলিফের বাবা তিনি আমার জন্য এটা এনেছিল। একই রকমের 2টা ক্লিপ ছিল, সাথে আরো অনেক কিছু ছিল, তবে আমার এটা দেখে খুব বেশি রাগ হয়েছিল। 2টা ক্লিপের ভিতর একটা হারিয়ে গিয়েছে আর একটা যত্ন করে রেখে দিয়েছি, স্মৃতি হয়ে থাক। যখন ক্লিপটা দেখবো তখন মনে পড়বে। অনেক তো স্মৃতিচারণ হলো আমার আপুদের সাথে। এদিকে ড্রেসিং টেবিলের গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি। দুপুরের রান্নার জন্য এখানে ডাল ভিজিয়ে রাখছি। ডালটা আর আগে ভিজালে ভালো হতো, তবে আমার খেয়াল ছিল না। রান্নার কিছুক্ষণ আগে ডাল ভিজিয়ে রেখে রান্না করলে সুবিধা তো আছেই, অল্প সময়ের ভিতর ডালটা সিদ্ধ হয়ে যায়। সেই সাথে ডালের ভিতর যেই ময়লা থাকে সেটা কিন্তু অল্পতেই উঠে যায় ভিজিয়ে রাখার কারণে। ডালটা ভিজিয়ে রেখে এদিকে আমি তরমুজের জুস করব, এই জন্য তরমুজটা কেটে নিচ্ছি। এখনও যারা আমার প্রিয় আপুরা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে তরমুজ কেটে নিয়েছি, তো এখান থেকে আমি কিছুটা তরমুজ দিয়ে জুস তৈরি করব আর বাদবাকিগুলো থাকবে। আমার এক প্রিয় আপু গত ভিডিওতে আমাকে জানিয়েছিলেন তরমুজ কেটে বক্সে করে
নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যায়। আমার প্রিয় আপুদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। আপুরা আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকে। বৃষ্টির জন্য আমার প্রিয় আপুরা খুব বেশি অপেক্ষা করছিলেন। গত ভিডিওতে আমি বুঝতে পেরেছি আমাদের এখানে কিন্তু রেগুলার বৃষ্টি হচ্ছে। গত রাতেও বৃষ্টি হয়েছে, খুব বেশি বৃষ্টি এবং অনেক বেশি ঝড় বাতাস, সব কিছু মিলিয়ে দিনগুলো খুব সুন্দর কাটছে। তবে গত রাতে কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে, ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে। এই তো এখানে জুস করছি তরমুজের। তা আমি এখানে দিয়েছিলাম তরমুজ, সেই সাথে দিয়েছি পরিমাণ মতন চিনি এবং ঠান্ডা পানি। তো এগুলো দিয়ে সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে এই যে মন দিয়ে জুস তৈরি করছি। দুপুরে যা রান্না করতে হবে সেটা আমার মাথা থেকেই চলে গিয়েছে। পাশে মসজিদে জোহরের আজান হচ্ছে, তখন খেয়াল পড়লো যে আমার তো দুপুরে রান্না করতে হবে। এদিকে আমি জুসটা করে নিয়েছি এবং আমি পরবর্তীতে কিন্তু জুসটা সেঁকে নিয়েছি, যেহেতু এখানে বিচি থাকে। কত সুন্দর একটা কালার, তাই না? তো খুব বেশি ভালো লাগে আমার কাছে এই তরমুজের যে কালারটা থাকে, অনেক সুন্দর লাগছিল দেখতে। এখন আমার এক ভালোবাসার প্রিয় আপুর কমেন্ট পড়ে নেই। সুমাইয়া হ্যাপি ফ্যামিলি আইডি থেকে আমার প্রিয় আপু গত একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন। আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু তোমার সাথে পরিচয় হই, আমার নাম সুমাইয়া, খুলনাতে থাকি, এখানের স্থানীয়। তোমার সাথে আমার এক দিক থেকে অনেক মিল আছে। তোমার একটা ছেলে, আমার এক ছেলে। আপু তোমার বাবুর বয়স কত? মিম আপু, তুমি করে বললাম বলে কিছু মনে করো না। আমার প্রিয় আপুরা খুব ভালোবেসে আমাকে তুমি করে বলে এবং এটাও বলে যেন আমি রাগ না করি। আমি তো বুঝি আমার আপুরা আমাকে কতটা ভালোবাসে। অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় আপু। আর আমার ছেলের বয়স 4 বছর চলছে। আমার আপুরা যখন ভালোবেসে আমাকে তুমি করে বলে আমি অনেক খুশি হই, অনেক কাছের এবং অনেক আপন মনে হয়। এদিকে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছি। আমি হলুদ এবং শুকনো মরিচ লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন ডালটা বাগার দিয়ে দিব। এই তো আমি ডালটা বাগার দিয়ে দিব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে। অন্য চুলায় কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়েও গিয়েছে, মার গেলে নিব। এদিকে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি একটু ভেজে এখানে দিয়ে দিয়েছি হলুদ। ডালটা বাগার দেওয়ার সময় এখানে যদি একটু হলুদ দেওয়া হয় তাহলে ডালের কালারটা খুব বেশি সুন্দর হয়। ডাল যখন রান্না করা হয় সব সময় কিন্তু এভাবে হলুদটা দেওয়া হয় না, মাঝে মাঝে বাগারের সময় হলুদটা দিয়ে ডালটা রান্না করি। এদিকে ডাল হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখানে বাটিতে এবং ছোট্ট একটা পাতিলে রাখছি, আলাদা আলাদা করে ডালটা রাখছি দুপুরে এবং রাতের জন্য। বাটিতে না রেখে পাতিলে রেখেছি যাতে রাতে গরম করতে সুবিধা হয়। এদিকে মাংস রান্না করব, এই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, সেই সাথে নারকেল বেটে নিয়েছি এবং মাংস পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিব। নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। নারকেল বেটে বা কেটে নারকেলের দুধ দিয়ে যেভাবে রান্না করা হোক না কেন, নারিকেল দিয়ে যে কোনো খাবার রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। যদি হয় হাঁসের মাংস তাহলে তো কোনো কথাই নেই। এদিকে পেঁয়াজটা একটু ভেজে এরপর এখানে দিয়ে দিয়েছি নারকেল বাটা, দিয়েছি এলাচ দারচিনি বাটা, তারপর দিয়েছি রসুন বাটা, জিরা বাটা, দিয়েছি আদা বাটা, এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, পরিমাণ মতন মরিচের গুঁড়া, এরপর দিয়েছি পরিমাণ মতন লবণ। সব ধরনের মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এই যে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। এটা হাঁসের মাংস। এই তো এখন কষিয়ে নিব। হাঁসের মাংস একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আর বারবার করে মাংসটা নেড়ে দিচ্ছি যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। আর আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, অনেকটা তেল ছেড়েছে। এদিকে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের কালার দেখে বোঝা যাচ্ছে যে কতটা ভালো করে কষিয়ে নিয়েছি। কুকারে যদি কষানো হয় তাহলে কিন্তু খুব ভালো করে কষানো হয় না, আমার কাছে এরকম মনে হয়। এই জন্য আমি আলাদা করে কড়াইতে কষিয়ে নিই। এখন প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করে নিব। এখানে কুকারে মাংসগুলো নিয়ে নিয়েছি, সেই সাথে আমি কিছু আলুও দিয়ে দিয়েছি। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প কিছু পানিও দিয়ে দিয়েছি। কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 10 থেকে 12টা সিটি দিয়ে নিব। চুলায় কিন্তু মাংসটা দিয়েছি, পরবর্তীতে দেখা গিয়েছে যে গ্যাস শেষ হয়ে গিয়েছে।
যেহেতু আমি সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। এদিকে যে কড়াইটা ছিল সেটা ক্লিন করে নিচ্ছি। তা আপুরা জানতে চান যে আমার কড়াইগুলো পরিষ্কার কীভাবে রাখি। এই যে রান্নার পরে সাথে সাথে কড়াইগুলো ক্লিন করে ফেলি, এভাবেই কিন্তু পরিষ্কার থাকে। দেখা যায় কি তরকারি যদি কড়াইতে থেকে যায় সেই হলুদটা কিন্তু কড়াইয়ে বসে যায়। এই জন্য চেষ্টা করি রান্নার পর সাথে সাথে যেন তরকারিটা অন্য পাত্রে নিয়ে নিই এবং কড়াইটা ক্লিন করে ফেলি। গ্যাস শেষ হয়ে যাওয়ার পর আমি ইন্ডাকশনে দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এরপর এই যে মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর মাংসটা এই যে বাটিতে তুলে নিয়েছি। এখন ডাইনিং টেবিলে খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।